ব্যক্তি অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে তো আমাদের কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই, তাই তাকে ভগবান বানানো, শয়তান বানানো, ভিলেন বানানো কোনোটারই কোনো দরকার নেই। মনে হয়েছিল যে এই লোকটা হয়তো ভালো লোক, এনার প্রতি একটু ভরসা করা যায়। চুরি, ডাকাতি, দুর্নীতি যারা করছেন তাদের ক্লিন চিট দিলেন। রাজনীতি করার জন্য আপনার কোনো এক্সপার্টাইজের দরকার নেই। যদি নির্বাচনে লড়তে হয় তাহলে কোনো দাদা অথবা দিদির অনুগামী হলেই হবে, তাদের পদলেহন করলেই হবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন, আমি যদি ভুল না শুনি অভিজিৎ গাঙ্গুলি সম্পর্কে, সেটা তার ব্যক্তিগত জীবন নিয়ে, দুটো মানুষের সম্পর্ক, সেটা টিকলো না, সেইটা আমার মনে হয় না রাজনীতির বিষয়বস্তু হওয়া উচিত। উনি যেটা করেছেন সেটা কুৎসা। মা বোনেদের সঙ্গে গণধর্ষণ হবে, একের পর এক ঘটনা হবে এবং তাদের আমি বাঁচানোর চেষ্টা করি। তিনি তো রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, সেখানে বোধহয় মুখ্যমন্ত্রীর আরেকটু মানবিক সহানুভূতিশীল হওয়া উচিত ছিল। সেইটা যে আমরা দেখতে পেলাম না, তাতে মনে হলো যে আসলে সবটাই রাজনীতি। লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে, ইতিমধ্যে শুরু হয়েছে জোর কদমে প্রচার, আর তার মধ্যেই উঠে আসছে বামেদের যে সমস্ত যুবমুখের কথা, তার মধ্যে অন্যতম পদ্মনিধি ধরের বংশধর দীপশিতা ধর। আমাদের সঙ্গে রয়েছেন আজকে দীপশিতা, আপনাকে সংবাদ প্রতিদিন ডিজিটালে স্বাগত। প্রথমত তো ইস্তফা দিয়ে একটা নির্দিষ্ট রাজনৈতিক দল জয়েন করেছেন এবং তারপর উনি অনেকগুলো স্টেটমেন্ট করেছেন আমাদের সমস্যা সেগুলোকে নিয়ে। যখন উনি বলছেন যে আসলে ওই নারদা স্ট্রিং স্ক্যামে যখন শুভেন্দু অধিকারী হাত পেতে টাকা নিচ্ছেন, উনি আসলে টাকা নেননি এবং উনি ওই বিজেপির নেতাকে ক্লিন চিট দেওয়ার সঙ্গে সঙ্গে ওই নারদা স্ক্যামে যতজন তৃণমূল নেতাকেও দেখা গেছিল তাদেরকেও পর্যন্ত ক্লিন চিট দিলেন। তো যে মানুষ ওনার দিকে তাকিয়েছিলেন, যে মানুষ ওনাকে পছন্দ করতেন, ওনাকে ফলো করতেন, তা তো এই কারণে ওনাকে পছন্দ করতেন যে উনি দুর্নীতির বিরুদ্ধে বিচারক হিসাবে একটা খুব স্ট্রং পজিশন রেখেছেন। আমাদের মনে হলো উনি ওই রাজনৈতিক দলে জয়েন করার পর ওনার যে বেসিক প্রিমাইস, যে কারণে মানুষ ওনাকে দেখতেন, যে কারণে বহু মানুষ বিচার ব্যবস্থার ওপর নতুন করে আশা রাখছিলেন, দেখছিলেন, সেই মানুষগুলোর কোথাও না কোথাও আশা ভঙ্গ করেছেন। উনি যেভাবে বিজেপি জয়েন করার পর চুরি, ডাকাতি, দুর্নীতি যারা করছেন তাদের ক্লিন চিট দিলেন। দ্বিতীয় যে কথা উনি আমার রাজনৈতিক দল সম্পর্কে বলেছিলেন যে আমরা ধর্ম মানি না, ওই কারণে তিনি আমাদের রাজনীতি জয়েন করেননি। প্রথমত তো ওইভাবে সিপিআইএম জয়েন করা যায় না। একদিন আপনি মনে করলেন আমি আজকে সিপিআইএম জয়েন করবো এবং কালকে আপনি পতাকা ধরে সিপিআইএম হয়ে গেলেন। আমাদের পার্টিতে, আমাদের রাজনীতিতে হয় না, আমাদের কেন কোনো বামপন্থী রাজনীতিতেই হয় না। মানুষের সেবা করা, মানুষের পাশে থাকা, তার চেয়ে বড় আদেও কোনো ধর্ম হয় নাকি? যারা সেই ধর্মগুলো করেন না, যারা মানুষের পাশে থাকেন না, যারা মানুষকে লোটেন, যারা মানুষের হকের টাকা চুরি করে নেন, সেই মানুষের কাছ থেকে তো আমরা ধর্ম শিখবো না, ধর্মের কোনো রকম জ্ঞান তাদের কাছ থেকে আমরা নেব না। মানে আপনি বলতে চাইছেন যে ধর্ম এবং যে চোরদের পাশে দাঁড়াচ্ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়? অবশ্যই তাই। উনি যখন শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে, আমি কালকে একটা ছবি দেখলাম যেখানে শুভেন্দু অধিকারী উনি হাত চুম্বন করে একসঙ্গে তারা দাঁড়িয়ে রয়েছেন। শুভেন্দু অধিকারী যে চুরি করেছেন, দুর্নীতি করেছেন, ডাকাতি করেছেন, এ তো বাংলাদেশের পশ্চিমবঙ্গের প্রত্যেক মানুষ জানেন। ফলে হঠাৎ করে একজন বিচারক মানুষ, যিনি এতদিন দুর্নীতির বিরুদ্ধে এত বড় বড় কথা বললেন, এত ঠিক সওয়াল করলেন, আমরাও অনেকে ওনার পক্ষে দাঁড়ালাম, ওনার বিচার, উনি যে জাজমেন্টগুলো দিলেন সেগুলোর সঙ্গে, সেখানে দাঁড়িয়ে উনি যখন পার্শিয়াল হয়ে যান, সেখানে দাঁড়িয়ে উনি যখন ওই দুর্নীতি যারা করেন তাদের আড়াল করেন, আর সেখানে তো অবশ্যই আমাদের মনে হয় সাধারণ মানুষ হিসেবে, আমি রাজনীতি দল ছেড়ে দিচ্ছি, একজন সাধারণ মানুষ যিনি বিচার ব্যবস্থায় আস্থা রাখেন, তার তো মনের মধ্যে একটু দ্বন্দ্ব, একটু যন্ত্রণা হওয়া স্বাভাবিক। কিছুক্ষণ আগেই বলা হলো যে বামপন্থীরা তো ভগবানে মানেন না, ধর্ম মানে না, সুতরাং যারা ধর্ম মানে না তারা আবার ভগবান কি করে কাউকে বানাবেন। কিন্তু একথা ঠিক, বহু মানুষ তারা অভিজিৎ গাঙ্গুলি যে ধরনের জাজমেন্ট দিয়েছিলেন, তাতে মনে হয়েছিল যে এই লোকটা হয়তো ভালো লোক, এনার প্রতি একটু ভরসা করা যায়, ইনি কোথাও কম্প্রোমাইজ করছেন না। এবং আমরা তো ব্যক্তি অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে কোথাও দাঁড়াইনি। বিচারক অভিজিৎ গাঙ্গুলি, যিনি তার বিচারকের আসনে বসিয়ে এমন জাজমেন্ট দিয়েছিলেন, যে জাজমেন্ট আমার মনে হয়েছিল আমার প্রজন্মের ছেলেমেয়েরা যারা গত 2 বছর ধরে রাস্তায় বসে আছে, 2014 সালে পরীক্ষায় পাশ করেছে, 2024 সালে যে মেয়েটার চাকরি হলো না, জীবনের 10টা সোনালী বছর যে মেয়েটার মিথ্যে হয়ে গেল, আমাদের মনে হয়েছিল তাদের দুঃখের কথা, তাদের যন্ত্রণার কথা, তাদের ন্যায়ের কথা বিচারক অভিজিৎ গাঙ্গুলি বলছেন। ফলে আমরা তার সঙ্গে দাঁড়িয়েছিলাম, তার জাজমেন্টের সঙ্গে দাঁড়িয়েছিলাম। ব্যক্তি অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে তো আমাদের কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই, তাই তাকে ভগবান বানানো, শয়তান বানানো, ভিলেন বানানো কোনোটারই কোনো দরকার নেই। কালকে যদি আমাদের বিরুদ্ধে কোথাও অভিজিৎ গাঙ্গুলি যদি বিচারক হতেন এবং আমাদের সিপিএম আমলে দুর্নীতি হয়েছে, সিপিএমের অমুক নেতা এত টাকা ঘুষ খাইয়েছেন, অতএব আমি অমুক বিচার দিলাম, যদি এমনও বলতেন, আমাদের কোথাও কোনো আপত্তি ছিল না। আমরা বিচারক অভিজিৎ গাঙ্গুলির ন্যায়ের প্রশ্নে যে বিচারগুলো, যে জাজমেন্টগুলো, তার সঙ্গে ছিলাম। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের একটুখানি তফাৎ আছে।
কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন, আমি যদি ভুল না শুনি অভিজিৎ গাঙ্গুলি সম্পর্কে, সেটা তার ব্যক্তিগত জীবন নিয়ে, তার বউ আছে কি নেই, বউ ছেড়ে চলে গেছে, আমার মনে এগুলো খুব অপ্রাসঙ্গিক এবং খুব কুরুচিকর। একটা মানুষের জীবন, সেই জীবনে সব যে কেমন থাকবে তা তো আমরা বাইরে থেকে ঠিক করতে পারি না। দুটো মানুষের সম্পর্ক, সেটা টিকলো না, সেইটা আমার মনে হয় না রাজনীতির বিষয়বস্তু হওয়া উচিত। উনি যেটা করেছেন সেটা কুৎসা। আমি অভিজিৎ বাবুর ব্যক্তিগত জীবন নিয়ে বিন্দু মাত্র আগ্রহী নেই। আমাদের দুজনের অবশ্যই প্রতিপক্ষ হয়তো বিজেপি, কিন্তু আমরা দুজন যেভাবে এই লড়াইটাকে দেখছি সেটা আলাদা। আমার কাছে এটা রাজনৈতিক লড়াই, ওনার কাছে হতে পারে এটা ব্যক্তিগত। প্রথমত বলবো অল দ্য বেস্ট, তারা নির্বাচনে এসেছেন, খুব ভালো কথা। কিন্তু একটা প্রশ্ন আর কি উঠে যায়, আমরা যারা বামপন্থী আন্দোলনের কর্মী, ছাত্র যুব আন্দোলন করে রাজনীতিতে এসেছি, যে রাজনীতি একটা এমন জায়গা হয়ে গেছে, এই তৃণমূল বিজেপির পশ্চিমবঙ্গে তাদের ফাংশনিং দেখে মনে হয় যে রাজনীতি করার জন্য আপনার কোনো এক্সপার্টাইজের দরকার নেই। রাজনীতি করার জন্য আপনাকে লড়াই করতে হবে না, আন্দোলন করতে হবে না, মিছিল মিটিং করতে হবে না। নিজের সেক্টর, ওনারা প্রত্যেকে হয়তো এন্টারটেনমেন্ট জগতের লোক, সেখানেরও তো যে কর্মীরা রয়েছেন, যে টেকনিশিয়ানরা রয়েছেন, তাদের নিজের দাবি দেওয়া রয়েছে, কলাকুশলীদের নিজের দাবি দেওয়া রয়েছে। কোথাও আমি দেখিনি এদের মধ্যে কাউকে কোনোদিনও এই প্রার্থী হওয়ার আগে অবধি তাদের দাবি দেওয়াগুলো নিয়ে কোনো লড়াই আন্দোলনে নেমেছে। ফলে এখন মনে হচ্ছে আপনাকে যদি নির্বাচনে লড়তে হয় তাহলে কোনো দাদা অথবা দিদির অনুগামী হলেই হবে, তাদের পদলেহন করলেই হবে। রাজনীতি বোঝার, রাজনীতি করার কোনো দরকার নেই। আমি জানি এটা কোন দলের মধ্যেই দ্বন্দ্ব রয়েছে, আমাদের দলে তো এই দ্বন্দ্ব বিলকুল নেই। আমরা তো দেখলাম মুখ্যমন্ত্রী জানালেন মুখ্যমন্ত্রীর বাড়িতেই দ্বন্দ্ব আছে, মুখ্যমন্ত্রীর ভাইকে তাকে ত্যায্য ভাই করতে হলো, বলেন আমার সঙ্গে সম্পর্ক বিশেষ নেই। ফলে এই দলের জন্য, ক্ষমতার জন্য, পজিশনের জন্য মারামারি কাটাকাটি ওদের হয়, আমাদের হয় না। মীনাক্ষীদি, আমি, প্রতিকূর, সৃজন, আমরা সবাই একে অপরের বন্ধু। আমরা একসাথে লড়াই করেছি, আন্দোলন করেছি, পুলিশের বাড়ি খেয়েছি। ওই নবান্ন অভিযান যখন হলো, আমি, মীনাক্ষীদি, প্রতিকূরদা, ময়ূকদা, সৃজন, আমরা সবাই একই মিছিলে ছিলাম। মইদুল মিদ্দেকে যখন ওই মিছিলে মারছে, খুন করছে, তখন আমরা সবাই সেখানে উপস্থিত। আমাদের কাছে আমাদের সবচেয়ে বড় পরিচয়, আমার, মীনাক্ষীদির, আমাদের প্রত্যেকের, যতজনের নাম আমি নিলাম, যে আমরা কমরেড, আমরা বামপন্থী রাজনীতির সৈনিক, বামপন্থী রাজনীতির কর্মী। আমাদের মধ্যে কোনো ব্যক্তিগত রেষারেষি আগেও ছিল না, ভবিষ্যতেও থাকবে না। আমার মনে হয় না আমরা তো কোনো কুস্তিতে যাচ্ছি, যে কুস্তিতে আমার প্রতিপক্ষ কল্যাণবাবু, এবং আমাকে খুব দাও প্যাচ তাকে শারীরিকভাবে করতে হবে, সুতরাং তাকে ব্যক্তিগতভাবে সামলানোর জায়গা নেই। আর মনে হয় মানুষ একটা খতিয়ান চান। উনি তো এত বছর ধরে এই এলাকার এমপি, উনি সাংসদ হিসাবে আমার এই এলাকার মানুষের জন্য কি করেছেন, কি করতে পারেননি, কতদিন দেখা করেছেন মানুষের সঙ্গে, কতদিন তার এলাকায় এসে বসেছেন, কত সাধারণ মানুষ তার সঙ্গে বিপদে আপদে তার কাছে যেতে পেরেছে। সাংসদের কাজ তো সেইটাই, যে রাজনৈতিক দলের তিনি হন না কেন, তৃণমূল হন, বিজেপি হন, সিপিএম হন, কংগ্রেস হন, 5 বছর পর তার যখন মূল্যায়ন হবে, সেই মূল্যায়নটা তার কাজের ভিত্তিতে হবে। আমাদের মনে হয় 5 বছরে কল্যাণবাবু তার এই যে দায়িত্ব, সাংসদের যে দায়িত্ব, মানুষের প্রতি যে দায়িত্ব, তা পূরণ করেননি। এই অঞ্চলের মানুষ বহুদিন ধরে, বিগত পঞ্চায়েত নির্বাচনেও আমার মা প্রার্থী ছিলেন, নির্বাচন প্রক্রিয়ার মধ্যে অনেকটা আমি ইনভলভ ছিলাম। সেখানে দেখেছি মানুষের মনের মধ্যে এটা ভীষণ রকম রাগ, ভীষণ রকম ক্ষোভ। তারা বলছে যে আমরা তোমাকে ভোট দিতে চাই, তোমাদের ভোট দিতে চাই, তোমরা খালি ভোটটাকে বাঁচিও, ভোটটা যেন ওরা লুট করতে না পারে, ভোটটা যেন ওরা চুরি করতে না পারে। এবং যখন কাউন্টিং হচ্ছে তখনও তো আমরা দেখলাম বিভিন্ন ক্ষেত্রে আমাদের কমরেডরা জিতেছেন পঞ্চায়েতে, তাদের সেই জেতা আসনকে সেখানের ভোট ব্যালট ফেলে দিয়ে, ব্যালট খেয়ে ফেলে, ব্যালট ছিঁড়ে ফেলে, তারা একটা পুরো যে গণতান্ত্রিক প্রক্রিয়া, সাধারণ মানুষের যে জনমত, সেই জনমতকে ওরা ভুলুণ্ঠিত করলো। আমি আমার ধর্ম নিয়ে, আমার পরিচিতি নিয়ে এত বেশি ইনসিকিওর থাকবো যে আমি আমার রুটি রুজির বিষয়, আমার ছেলেমেয়েদের পড়াশোনার বিষয়, চাকরির বিষয়, সে বিষয়ে ভাবতেই পারবো না। এমন একটা ফিয়ার সাইকোসিস ওরা তৈরি করার চেষ্টা করবে। কিন্তু আমরা বিশ্বাস করি, আমরা বামপন্থী আন্দোলন, ছাত্র যুব যেটুকু যা করতে পেরেছি, তাতে আমরা বুঝতে পেরেছি ধর্ম, পরিচয় এসবের বাদ দিয়েও একটা বড় ক্রাইসিস হচ্ছে। সেই ক্রাইসিসটাকে লুকিয়ে রাখার, আড়াল করার চেষ্টা। আমাদের কাজ হবে এই আগামী দিনে ক্যাম্পেনের মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছে গিয়ে তাদের যে ইস্যু, ওই যে আমরা বলেছি ভুল এজেন্ডার পরিবর্তে মূল এজেন্ডাগুলোকে ক্যাম্পেনিংয়ে মেন স্ট্রিমে নিয়ে আসা। আমরা না জিতলে, তৃণমূল বিজেপি জিতলে আমার আগামী ভবিষ্যতের সমস্যা, আমি আমার আগামী ভবিষ্যৎকে বাঁচাতে চাই। বামফ্রন্টের আমলে নারীদের উপর নির্যাতন হয়ে থাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা হোক। আমাদের মনে আছে যতগুলো অভিযোগ উঠেছিল সেই সময়, তদানীন্তন সরকার প্রত্যেকটার বিরুদ্ধে তারা স্টেপ নিয়েছিলেন। কোথাও তারা আড়াল করার চেষ্টা করেনি। শুধুমাত্র আমার পার্টির নেতা বলে, আমার পার্টির লোক বলে সেরকম হেনিয়াস কিছু ক্রাইম করবেন, মা বোনেদের সঙ্গে গণধর্ষণ হবে,
একের পর এক ঘটনা হবে এবং তাদের আমি বাঁচানোর চেষ্টা করবো, এ কখনো আমরা করিনি। কোথাও যদি হয়েও থাকে তার বিরুদ্ধে পার্টি, তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিয়েছে। এক্ষেত্রেও আমরা তাই বলছি। আমরা বলছি মমতা ব্যানার্জির উচিত, তিনি তো রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, অন্য সমস্ত কিছু বাদ দিয়ে একজন মহিলা হিসেবে তার প্রতি তো আমাদের কোথাও না কোথাও একটু সফট কর্নার, একটু আশা, একটু আবেগের জায়গা থেকে থাকে। সেখানে যখন সন্দেশখালীর মায়েরা বোনেরা বলছেন যে আমাদের এরকম দিনের পর দিন আমাদের সঙ্গে গণধর্ষণ হয়েছে, সেখানে বোধহয় মুখ্যমন্ত্রীর আরেকটু মানবিক, আরও একটুখানি সহানুভূতিশীল হওয়া উচিত ছিল। সেইটা যে আমরা দেখতে পেলাম না, তাতে মনে হলো যে আসলে সবটাই রাজনীতি। আমি যদি আমার রাজনীতির লোক খুন করুক, ধর্ষণ করুক, যা ক্রাইমই করুন না কেন, যেহেতু তিনি আমার রাজনীতির লোক, তাকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি বা নরেন্দ্র মোদী কেউই পিছুপা হবেন না। অভিযোগ তো সবাই করে। তৃণমূল রাজ্য সরকারে রয়েছে, বিজেপি কেন্দ্রের সরকারে রয়েছে, তাদের হাতে ইডি, সিবিআই, সিআইডি, পুলিশ, কিছু তো কম নেই। তাহলে যে অভিযোগ আপনারা পাচ্ছেন, 34 বছরে যা যা আমরা করেছি, দুর্নীতি করেছি, আপনারা ধরুন না, জেলে পুরুন আমাদের। 11 সালের পর থেকে মমতা ব্যানার্জি সরকারে আছেন। সরকারের আগে উনি বলেছিলেন যে আমাদের নেতা মন্ত্রীদের জেলে পাঠাবেন। এখন কতগুলো নেতা, কতগুলো মন্ত্রী তৃণমূলের জেলে রয়েছে? অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চট্টোপাধ্যায়, গোটা শিক্ষা দপ্তরটা জেলে। তাহলে 34 বছরে আমরা এত দুর্নীতি করলাম, তৃণমূল বিজেপি দুজনে মিলে ধরতে পারলেন না, আর একের পর এক তৃণমূল নেতারা তারা জেলে যাচ্ছেন। এ কথার কোনো সারবত্তা নেই। সন্দেশখালীতে নিরাপদ সর্দাররা যখন দাঁড়িয়ে বলছেন যে আমি 2014 সাল থেকে বিধানসভার মধ্যে বলছি সন্দেশখালীর অবস্থা এইরকম, এবং সেখানে ওনাকে বলতে দেওয়া হচ্ছে না, আর মাইক অফ করে দেওয়া হচ্ছে। নিরাপদ সর্দার 2014 সাল থেকে আজকে 2024 সাল পর্যন্ত সন্দেশখালীর মানুষের সঙ্গেই দাঁড়িয়ে রয়েছেন, তাদের সঙ্গেই, তাদের পাশেই, তাদের লড়াই আন্দোলনে সংগ্রামে রয়েছেন। ঠিক এ কথা ঠিক, নির্বাচনে আমরা ভালো ফল করতে পারিনি, লোকসভা নির্বাচনেও পারিনি, এই বিধানসভা নির্বাচনেও পারিনি, কিন্তু আসলে রাজনীতি এবং গণতন্ত্র তো শুধুমাত্র নির্বাচনের উপর দাঁড়িয়ে হয় না। ভোটের আসনে যদি শূন্যও পায় বামফ্রন্ট, তা সত্ত্বেও লড়াই আন্দোলনে থাকবেন তারা। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রবেন দাস, সংবাদ প্রতিদিন .in।